So here you can see a complete master lecture sheet, parts of speech, zero to advance. তো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে ইন ডিটেলস আমি কনসেপ্ট বা ধারণা দিব আপনাদেরকে। আশা করি আপনাদের জায়গাটা অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। সো পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা কি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বাক্যে ব্যবহৃত অর্থপূর্ণ প্রতিটি শব্দ বা ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। পার্ট অফ স্পিচ বলে। ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু different kind or classes called parts of speech according to their use or according to the work they do in a sentence। কি বলছে? Words are divided into different kinds or classes called parts of speech according to their use or according to the work they do in sentences। পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। সেগুলো কি কি? নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল এই 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, আপনারা প্রত্যেকে জানেন। একটা সেন্টেন্স সহজ কথায় যদি বলি, একটা সেন্টেন্স যখন আমরা ইংলিশে লিখি, লিখতে গেলে তো আমার ওয়ার্ডের প্রয়োজন হয়, শব্দের প্রয়োজন হয়, তাই না? একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো শব্দ অর্থাৎ ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকেই মূলত সেন্টেন্স বা বাক্য বলে। সো একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, প্রত্যেকটা মানুষের যেমন নাম আছে, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর থেকে হবে। কোনোটা নাউন, কোনোটা ভার্ব, কোনোটা অ্যাডভার্ব, কোনোটা প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন বা প্রোনাউন। তো এইভাবে আর কি আপনাকে আইডেন্টিফাইটা করা শিখতে হবে। দেখেন, নাউন কাকে বলে? বলছে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে নাউন বলে। নাউনের অনেক ক্লাসিফিকেশন আছে, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো আমরা পরবর্তীতে ডিটেলসে শিখবো। প্রোনাউন কাকে বলে? বলছে নাউনের পুনরাবৃত্তি এড়াতে তার পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউনের অনেক ক্লাসিফিকেশন আছে, যেমন পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, পরবর্তীতে আমি ডিটেলসে দেখাবো। আজ আমি এই ডেফিনেশনটা একটু দেখাই, আপনারা এটা একটু দেখেন, দেন আমি পার্টস অফ স্পিচ আসলে প্র্যাকটিক্যালি কোন জায়গায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে, আমি সেটা নিয়ে একটু কথা বলবো বা কনসেপ্ট বা ধারণা দিব আপনাদেরকে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এরও অনেক প্রকারভেদ আছে। ভার্ব হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। আমাদের যেটা আমি বললাম যে 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না, গঠন করা যায় না। যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া বা কোনো কাজ সম্পন্ন হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের ক্লাসিফিকেশন যদি আপনি একটু দেখেন, ভার্ব প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপল, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এই ফাইনাইট ভার্বের আবার কিছু প্রকারভেদ আছে, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বের কিছু প্রকারভেদ আছে, যেমন প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। আর যেটা বললাম নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আচ্ছা, অ্যাডভার্ব কি? যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষ করে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এগুলো কি আসলে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। অ্যাডভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, যেমন অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। একটা কাজ যখন হয় সেই কাজটা ঠিক কোন টাইমে হয়, কেন হয়, কিভাবে হয়, এই অর্থগুলো দিয়ে থাকে মূলত এই অ্যাডভার্ব। দেন প্রেপোজিশন, যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশনেরও অনেকগুলো পার্ট আছে। কনজাংশন কি? যে শব্দ দুটি বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ কে যুক্ত করে তাকে কনজাংশন বলে, অর্থাৎ দুইটা আলাদা ওয়ার্ড, দুইটা আলাদা ক্লজ কে কানেক্ট করে। এরপর দেখেন ইন্টারজেকশন।
যে শব্দ দ্বারা মনের আকস্মিক আবেগ, আনন্দ, দুঃখ, বিস্ময়, ঘৃণা প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। এগুলো দেখলেই চেনা যায়, যেমন এই যে জয়, সরো, মানে এই যে হুররে, উই ওন দ্য ম্যাচ, alas is failed again, wow what a beautiful flower, hush the baby is sleeping, so হুররে, alas, wow, hush, এই ওয়ার্ড গুলো একটা ইন্টারজেকশন। এগুলো দেখলেই চেনা যায়, কারণ এদের পরে আপনার ওই ইয়ে থাকে, এক্সক্লামেশন সিম্বল থাকে। এরপর দেখেন, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন যে পার্টস অফ স্পিচটা আসলে কি। যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি বা প্র্যাকটিক্যালি নেওয়ার বা বোঝার চেষ্টা করি, তাহলে আপনি খুব ভালোভাবে বিষয়টাকে ডেভেলপ করতে পারবেন। এইখানে একটা সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে, এই যে সেন্টেন্সটা, এইটার দিকে প্রত্যেকে একটু ভালোভাবে খেয়াল করেন বা ফোকাস করেন। বলছে, alas the extremely poor man died yesterday but his family survived। কথাটা বোঝেন, এই যে একটা বাক্য আপনি এখানে দেখছেন, আমি বাক্যটা আবারও পড়ি। alas the extremely poor man died yesterday but his family survived। Alas, the extremely poor man died yesterday, but his family survived. Alas, the extremely poor man died yesterday, but his family survived। এই যে সেন্টেন্সটা আপনারা দেখলেন, এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে আমার তো প্রত্যেকটা জায়গায় শব্দের প্রয়োজন হয়েছে, তাই না? প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ, সেটা এখানে দেওয়া আছে যে কোন শব্দ কোন পার্টস অফ স্পিচ। যেমন এখানে লেখা আছে অ্যালাস, এটা ইন্টারজেকশন। কেন ইন্টারজেকশন? আকস্মিক দুঃখ প্রকাশ করছে বলছে দা, এটা অ্যাডজেক্টিভ। কেন? ওই যে পুয়ার ম্যান, ওইটাকে ইন্ডিকেট করছে, নির্দিষ্ট করছে। সো এ এন্ড দি কে আর্টিকেল বলা হয় এক্সট্রিমলি। দ্য এক্সট্রিমলি পুয়ার ম্যান, এই কথাটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভ পুয়ার কে মডিফাই করছে, যে মানুষটা কেমন অবস্থা ছিল, এক্সট্রিমলি পুয়ার, সে খুবই গরিব। এই যে এখানে দেওয়া আছে ম্যান মানে মানুষ, কোন জাতির নাম পরিচয় বোঝায়, এটা নাউন। ডায়েট এটা ভার্ব, ইয়েস্টারড এটা অ্যাডভার্ব, কারণ এটা কখন হয়েছে সেই সময়টা বোঝায়। ইয়েস্টারডে শব্দটা কি? অ্যাডভার্ব। বাট এটা একটা কনজাংশন। হিজ ফ্যামিলি, হিজ শব্দটা প্রোনাউন, ফ্যামিলি শব্দটা নাউন, সার্ভাইভ শব্দটা ভার্ব। বাট হিজ ফ্যামিলি সার্ভাইভ, এটা লেখার কারণ হচ্ছে এখানে একটা আলাদা ক্লজ দিয়ে লেখা আর কি, এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। তাহলে আমরা যেটা পেলাম বা যেটা দেখলাম, সবার আগে একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য তৈরির সাধারণ স্ট্রাকচার কি। ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট বা এক্সটেনশন থাকে, তো আমরা বলি অবজেক্ট লাগে। এটা হচ্ছে ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার মেইন স্ট্রাকচার। তাহলে আপনি যদি এই যে বাক্যটা আপনারা দেখছেন এখানে আমার সামনে, এই বাক্যটা বলে যদি সাবজেক্ট কোনটা, দ্য এক্সট্রিমলি পোর ম্যান, মানে এতটুকু ধরে কিন্তু সবই সাবজেক্টের অংশ। দ্য এক্সট্রিমলি পোর ম্যান, দ্য এক্সট্রিমলি পোর ম্যান। দেন ভার্ব হচ্ছে ডায়েট, যে মারা গিয়েছিল ইয়েস্টারডে, গতকাল, এটাও অ্যাডভার্ব অফ টাইম, ইয়েস্টারডে অ্যাডভার্ব অফ টাইম। বাট এটা একটা কনজাংশন। হিজ ফ্যামিলি, হিজ শব্দটা হচ্ছে ওই যে বললাম প্রোনাউন, আর হচ্ছে ফ্যামিলি শব্দটা, সরি, হিজ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ফ্যামিলি শব্দটা নাউন। অর্থাৎ এখানে আরেকটা সাবজেক্ট, আরেকটা ফ্রেজাল সাবজেক্ট বা কম্পাউন্ড সাবজেক্ট বলা যেতে পারে। দেন সার্ভাইভ, সার্ভাইভ, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। তো এখানে সবগুলো দেওয়া আছে। আলাস আকস্মিক দুঃখ প্রকাশ করছে, দা এটা অ্যাডজেক্টিভ, extremely adverb, poor adjective, man verb. So here you can see another sentence। আমরা যদি আরেকটা সেন্টেন্স একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করি। দেখেন বাক্যটা লেখা আছে, she walked into the classroom very quietly because the teacher was speaking। তাহলে she হচ্ছে সাবজেক্ট, walked হচ্ছে ভার্ব। প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরেই মূলত ভার্ব থাকে। তো she হচ্ছে সাবজেক্ট, walked হচ্ছে ভার্ব। onto the class, into the classroom, অর্থাৎ she walked into the classroom very quietly because the teacher was speaking। সে নীরবে বা নিশ্চুপ ভাবে ক্লাসের মধ্যে ঢুকে গেল, আহ, 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 কারণ শিক্ষক কথা বলছিল। তাহলে শি হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট হিসেবে নাউনের পরিবর্তে বসেছে। ওয়াক হচ্ছে ভার্ব, কাজে প্রধান অ্যাকশন। ইনটু হচ্ছে প্রেপোজিশন, গতিশীল অবস্থায় ভেতরে প্রবেশ বোঝাতে ব্যবহৃত হয়। দা হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্লাসরুম হচ্ছে নাউন, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, কোয়াইটলি হচ্ছে অ্যাডভার্ব। কোয়াইটলি হচ্ছে অ্যাডভার্ব, কিভাবে হাঁটা হয়েছিল তা মূল্যায়ন করে। কোয়াইটলি হচ্ছে অ্যাডভার্ব বিকজ হচ্ছে কমিউনিকেশন সাব অর্ডিনারিটিং, কারণ সূচি দুটি ক্লাস যুক্ত হয়েছে। অ্যাডজেক্টিভ আর্টিকেল নাউনকে নির্দিষ্ট করেছে। নাউন
ব্যক্তির পেশাগত পরিচয় বহন করছে। ভার্ব, ফার্স্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। সো হিয়ার ইউ ক্যান সি advanced identification master sheet parts of speech. I mean, here you can see বাক্যের অবস্থান ও গঠন দেখে চেনার শর্টকাট টেকনিক, যেমন নাউন সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের পর এবং ডিটারমিনারের পর মোস্ট অফ দ্য টাইম নাউন বসে। নাউন কোথায় বসে? সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন এবং ডিটারমিনারের পর, যেমন TION শন, শন, মেন্ট, নেস, এটি, এন্স, হুড, ডম, শিপ। নাউনের জায়গায় এককভাবে বসলে সাবজেক্ট বা প্রোনাউন হিসেবে বসে, যেমন আই, ইউ, he, they, someone, which, etc. So, adjective, নাউনের ঠিক পূর্বে লিঙ্কিং ভার্ব বি, সিম, লুক, টেস্ট এর পরে ফুল, লেস, এইবল এগুলো থাকলে এটা অ্যাডজেক্টিভ হয়। ভার্ব, সাবজেক্টের পরে বসে টেন্স ও পার্সন অনুযায়ী রূপ পরিবর্তিত হয়। ভার্ব। দেন অ্যাডভার্বটা কি? ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের আগে বা পরে বসে। সো প্রেপোজিশনটা কি? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। কনজাংশন হচ্ছে দুটি ওয়ার্ড, ফ্রেজ বা সম্পূর্ণ ক্লজ এর মাঝে সংযোগ ঘটায়। এখানে দেখেন একটা বাক্য দেওয়া আছে, ব্রাভো। মানে পার্টস অফ স্পিচ কিভাবে আইডেন্টিফাই করবা? পার্টস অফ স্পিচটা আসলে কোনটা? মূলত একটা সেন্টেন্স বা একটা বাক্যের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। সো ব্রাভো, দ্য এক্সট্রিমলি ডেডিকেটেড ডক্টর ট্রিটেড দ্য critical patient very carefully, but he could not save at all of them. ব্রাভো এই শব্দটা একটা ইন্টারজেকশন। দা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সট্রিমলি এটা হচ্ছে অ্যাডভার্ব, ডেডিকেটেড ডক্টর, ডেডিকেটেডটা অ্যাডজেক্টিভ, ডক্টরটা নাউন, ট্রিটেড দ্য সিটি মেডিকেল পেশেন্ট ভেরি কেয়ারফুলি, বাট হি কুড নট সেভ, বাট হি কুড নট সেভ অল অফ দেম। তাহলে বাট হচ্ছে কনজাংশন, হি হচ্ছে প্রোনাউন, কুড নট সেভ এটা হচ্ছে ভার্বের অংশ, অল অফ দেম। এবার আসি যে সহজ কথায় আসলে পার্টস অফ স্পিচটা কি বা কিভাবে এটা ফাংশন করে, কিভাবে এটা কাজ করে আপনাদের আরেকটু বুঝতে হবে, কারণ এটা এটা আইডেন্টিফাই করাটা অনেক বেশি জরুরি। তো আমি এবার একটু আমার মতো করে দেখেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম, জাস্ট একটু ওয়েট করেন, একটু সময় দেন। দেখেন, যারা এর আগে আমার ক্লাস করেছেন, আমি একটা কথা আপনাদের বারবার বলছি, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই যে স্ট্রাকচারটা আমি বসালাম, এটাকে মেনটেন করে তো যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা হয়। যেমন আমি যদি বলি হি ইজ হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে অন দ্য ফিল্ড, মাঠে, অন দ্য ফিল্ড, হি ইজ প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড। এই যে বাক্যটা আমি লিখলাম, আহ, এই বাক্যে এই বাক্যে প্রতিটা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। যেমন যেমন এই হি শব্দটি হচ্ছে একটা প্রোনাউন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ইজ প্লেইং এটা ভার্ব, ফুটবল এটা নাউন বা পার্টস অফ স্পিচ হিসেবে আমি নাউন বলছি, বাট এটা একটা অবজেক্ট। অন এটা প্রিপোজিশন, দা এটা অ্যাডজেক্টিভ, ফিল এটা নাউন অ্যাজ আ পার্টস অফ স্পিচ। তো এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম আমি বললাম, এই নাম বলাটা, নাম আইডেন্টিফাই করাটা আপনাকে শিখতে পারবো। যেমন আমি যদি বলি, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, সো জাস্ট ওয়েট এ মিনিট, এবার একটু দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। মনে করেন আমি বললাম
যে দিস ইজ আ ম্যাঙ্গো, আমি এটা আগেও বলেছি। এই বাক্যটার অর্থ হচ্ছে এটা একটা আম, এই ম্যাঙ্গো একটা ফলের নাম। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, তখন এর অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। অর্থাৎ আগের বাক্যে যে ম্যাঙ্গোটা নাউন ছিল, পরের বাক্যে একই শব্দ একই ওয়ার্ড হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ওই ট্রি কে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি। অর্থাৎ এই পার্টস অফ স্পিচ গুলো অলওয়েজ পরিবর্তনশীল। এগুলো কিন্তু মুখস্থ রাখা যায় না যে এই ওয়ার্ড গুলোই নাউন, এই ওয়ার্ড গুলোই প্রোনাউন, এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো ভার্ব, এগুলো অ্যাডভার্ব। এটা সেন্স বুঝতে হবে। আমরা সর্বদা এই স্ট্রাকচারটা মনে রাখবো। আমরা মনে রাখবো যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হবে, সাবজেক্টের পরেই ভার্ব ইউজ করতে হবে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী চলে আসে। যখন টেন্সের ক্লাস করাবো তখন সেগুলো দেখাবো। এখন একটা কমপ্লিট সেন্টেন্স যখন তৈরি হয়, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হলে আপনাকে আগে বুঝতে হবে এই সেন্টেন্স বা বাক্যে কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের জন্য বসছে, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোনটার পরে কোনটা বসে, কোনটার সাথে কোনটা কানেক্টেড। তাহলে ল্যাঙ্গুয়েজটাকে অনেক ভালোভাবে বোঝা যাবে, দ্রুত ডেভেলপ করা যাবে। আমি বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার। মনে রাখবেন 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর প্রথম দুইটা হচ্ছে নাউন বা প্রোনাউন। প্রথম দুইটা কি? নাউন অথবা প্রোনাউন। যদি আমি সহজ কথায় বলি, এই নাউন অথবা প্রোনাউন বসে কোথায়? একদম শুরুতে, একটা শব্দের শুরুতে অথবা শেষে। শুরুতে অথবা শেষে যে কোনো বাক্যের একদম শুরুতে সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে। সো নাউন প্রোনাউন একটা সেন্টেন্সের শুরুতে থাকে। এই নাউন প্রোনাউনের পরেই যে পার্টস অফ স্পিচটা আছে সেটা হচ্ছে ভার্ব, কারণ একটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরেই কি? ভার্ব। দেন আমার আসে অ্যাডজেক্টিভ, ADJECTIV, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এই যে দুইটা পার্টস অফ স্পিচ, এরা মূলত কি জানেন? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে বাড়িয়ে বলা, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। নাউনকে বাড়িয়ে বলা, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা জানানো। অর্থাৎ আহ, একটা সেন্টেন্সে নাউন আছে বা প্রোনাউন আছে মনে করেন, ঠিক সেটাকে মডিফাই করে। যেমন আমি যদি বলি যে রহিম গোস টু স্কুল, দেখেন মনে করেন একটা সেন্টেন্স বললাম, রহিম গোস টু স্কুল এভরিডে। রহিম প্রতিদিন স্কুলে যায়। রহিম গোস টু স্কুল এভরিডে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রহিম, সাবজেক্টকে রহিম, তার মানে এই রহিমটা একটা নাউন। যদি এখানে হি থাকতো তাহলে সেটা তো প্রোনাউন। এই গোস শব্দটা ভার্ব, রহিমটা নাউন, গোস শব্দটা ভার্ব। এই ভার্বেরই খেলা হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই আমি যদি টাইমের পরিবর্তন করি যে রহিম স্কুলে গিয়েছিল, রহিম ওয়েন্ট টু দ্য স্কুল হয়। আমি যদি বলি রহিম আজ স্কুলে যাবে, রহিম উইল গো টু দ্য স্কুল হয়। তো এইভাবে আর কি ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে কিন্তু স্পোকেন ইংলিশ শেখা হয়, কথার কালের বা সময়ের পরিবর্তন হয়, আপনারা জানেন। কিন্তু আমি যে কথাটা বলছি যে পার্টস অফ স্পিচের ভিতরে এই যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভিতরে অ্যাডজেক্টিভ যে শব্দটা, এটা মূলত একটা বাক্যের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন এই যে রহিম গোস টু স্কুল এভরিডে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, কিন্তু এর আগে আমি যদি বলি যে আ পুয়ার বয়, আ পুয়ার বয়, পুয়ার বয় রহিম, এবার লিখলাম রহিম, এরপর লিখলাম যে গোস টু স্কুল এভরিডে, তখন কিন্তু এই আ পোর বয় রহিম এই চারটা শব্দই একসাথে, এই চারটা শব্দই একসাথে আমার হয়ে গেছে আহ কি বলা যায় এটাকে, সাবজেক্টের অংশ। অর্থাৎ এটা একটা নাউন ফ্রেজ। বাট নাউন ফ্রেজ হলেও এই চারটা ওয়ার্ডের ভিতর মেইন ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড কোনটা? রহিম। কিন্তু রহিমকে কেন্দ্র করেই বাকি তিনটা ওয়ার্ড আসছে, এ, পোর এবং বয়। অর্থাৎ এই তিনটা ওয়ার্ডই অ্যাজ আ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। কারণ এই বয় কথাটাও রহিমকে মডিফাই করছে, পিওর কথাটাও রহিমকে মডিফাই করছে, এ কথাটাও রহিমকে মডিফাই করছে, অর্থাৎ ওইটার সাথে কানেক্টেড। তার মানে রহিম কোথায় বসছে? শুরুতেই বসছে কিন্তু সাবজেক্টের স্থানে, বাট তার ঘাড়ের উপর যে শব্দগুলো বসছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টে যে নাউন বা প্রোনাউনটা থাকে তাকে মডিফাই করে, তাকে বিশেষায়িত করে, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। ওই নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর বসে হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে নিয়ে কাজ, নাউন প্রোনাউন। এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত ভার্বকে বাড়িয়ে বলে, ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, ভার্বকে বাড়িয়ে বলে। যেমন আমি যদি বলি যে হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, হি প্লেইস ফুটবল। এখানে সাবজেক্ট আছে হি, এটা একটা প্রোনাউন, প্লেসটা ভার্ব,
ফুটবলটা নাউন। কিন্তু কিন্তু দেখেন, আমি যদি বলি হি প্লেস ফুটবল, ভেরি, কি লিখলাম একটু বোঝার চেষ্টা করেন। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে। এবার আমি লিখলাম যে ইন দা আফটারনুন, অর্থাৎ বিকাল বেলা। হি প্লেস ফুটবল ইন দা আফটারনুন। এই যে ইন দা আফটারনুন কথাটা আমি লিখলাম, এই ইন দা আফটারনুন কথাটা কিভাবে আসছে জানেন? এই যে তিনটা ওয়ার্ড একসাথে, এই খেলা, যে সে খেলে, এবার সে কখন খেলে? সে বিকালে খেলে। অর্থাৎ ভার্বকে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে কিন্তু ইন দা আফটারনুন কথাটা, বেশিরভাগ ওয়ার্ডই মূলত এই ভার্বকে ইনফরমেশন দেয়। সে খেলে, তার খেলার টাইমটা কখন, কোন সময়, কোথায় খেলে, কেন খেলে, কিভাবে খেলে, এই প্রশ্নগুলোর উত্তর আপনি করতে থাকেন, আপনার এই সেন্টেন্স বা বাক্য বড় হতে থাকবে। তো এইভাবে আর কি এটা ফাংশন করে থাকে। সহজ কথা যদি বলি, আমি যদি বলি হি স্পিক, সে বলে, হি স্পিক্স, SPEAK, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে। এবার কিভাবে বলে, তার বলার ধরনটা কি? ভেরি ফ্লুয়েন্টলি, সে খুবই ফ্লুয়েন্টলি, খুবই সাবলীল ভাবে ইংরেজি বলে। অর্থাৎ তার ওই বলার ধরনটা কেমন? ফ্লুয়েন্টলি। অর্থাৎ এই ফ্লুয়েন্টলি শব্দটা কার জন্য এখানে বসছে? ইংলিশের জন্য না স্পিকের জন্য? দেখেন এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে এই যে ভেরি ফ্লুয়েন্টলি, ভেরি ফ্লুয়েন্টলি এই শব্দটা কার জন্য বসছে? এই স্পিকের জন্য না ইংলিশের জন্য? স্পিকের জন্য। কিন্তু যে সে বলে, তার বলার ধরনটা কেমন, ওয়েটা কেমন, কিভাবে সে বলে, ভেরি ফ্লুয়েন্টলি। তো এটা অ্যাডভার্ব। সহজ কথায় অ্যাডজেক্টিভ হচ্ছে যে শব্দ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা ইন্ডিকেট করে, নাউন বা প্রোনাউনের ঘাড়ের উপর ওঠে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যে শব্দ ভার্বকে মডিফাই করে, ভার্ব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, ভার্বের ঘাড়ের উপর বসে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখেন আমাদের আমাদের পাঁচটা পার্টস অফ স্পিচ অলরেডি ক্লিয়ার। নাউন প্রোনাউন কি এটা আমরা বুঝলাম, ভার্ব কি এটা বুঝলাম, অ্যাডজেক্টিভ কি এটা বুঝলাম, অ্যাডভার্ব কি এটা বুঝলাম। দেখেন এইভাবে এই জায়গাগুলোকে আপনার বুঝতে হবে, ডেভেলপ করতে হবে। কারণ আমরা আজকে যে জিনিসটা শিখছি, যে বিষয়টা এখন দেখছি, এইগুলো মূলত কি বলেন তো? এগুলো হচ্ছে ওয়ার্ডের ফাংশন, ওয়ার্ডের অর্গানাইজেশন। আপনি যখন ইংলিশে একটা কথা বলবেন বা একটা সেন্টেন্স বা বাক্য লিখবেন, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে কোন ওয়ার্ডের পর বসছে, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ড কোন ধরনের অর্থ দিতে পারে, এগুলো সবই জানা সম্ভব, বোঝা সম্ভব প্যাসেজ অ্যানালাইসিস করে বা সেন্টেন্স অ্যানালাইসিস করে, যদি পার্টস অফ স্পিচ আপনি আইডেন্টিফাই করতে সক্ষম হন। পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা বেশি গুরুত্বপূর্ণ, ইভেন ইটস ভেরি টাফ ফর ইউ, সো ইউ হ্যাভ টু ডু ইট। তাহলে কি বললাম? যে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মানে টোটাল পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু কয়টা আছে বলেন তো? 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ, এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ আমি বলছি ভার্ব। আর দুইটা পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন প্রোনাউন। মানে এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ঠিক জিস্ট কোনটা, কোনটা না হলে অ্যাটলিস্ট একটা সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন না, সেটা হচ্ছে নাউন প্রোনাউন অ্যান্ড ভার্ব। আমি যদি বলি শি ইজ আ গার্ল, অর্থাৎ সে একটা মেয়ে, এই যে বাক্যটা আমি লিখলাম, শিটা প্রোনাউন, ইজটা ভার্ব, গার্লটা নাউন, এ শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ বা এটাকে আর্টিকেল বলা হয়। এবার দেখেন, আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, বিউটিফুল গার্ল, সে একটা সুন্দরী মেয়ে, সে একটা সুন্দরী মেয়ে, তখন ওই বিউটিফুল শব্দটা গার্লকে মডিফাই করছে। যে শব্দ নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ। বাট এইবার যদি আমি আরেকটা সেন্টেন্স বলি, আরেকটা ওয়ার্ড লিখি, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী মেয়ে, শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে খুব সুন্দরী মেয়ে, খুব সুন্দরী মেয়ে, ওই ভেরি শব্দটা মডিফাই করছে মূলত এখানে বিউটিফুল কে। ওই ভেরি শব্দটা কাকে মডিফাই করছে? কাকে মডিফাই করছে? ওই বিউটিফুল কে। অর্থাৎ যে শব্দ অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সেটা অ্যাডভার্ব হয়, সেটা অ্যাডভার্ব হয়। তাহলে একটা বিষয় বা একটা বিষয় একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, যে এই পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত ওয়ার্ডের ফাংশন, ওয়ার্ডের ফাংশন।
এই পার্টস অফ স্পিচ গুলোর ভিতরে মেইন পার্টস অফ স্পিচ বা জিস্ট হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকিগুলো হচ্ছে সবই হচ্ছে মূলত কি করা হয়, এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে মডিফাই করা হয়। বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে এই নাউন, প্রোনাউন এন্ড ভার্বকে নিয়ে কাজ করা হয়, মডিফাই করা হয়, এদের সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দেওয়া হয়। যেমন আমার কথাটা আরেকটু বোঝেন, খুবই ভালোভাবে বোঝেন। শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, শিটা প্রোনাউন, ইজটা ভার্ব, গার্লটা নাউন। বিউটিফুল শব্দটা অ্যাডজেক্টিভ কারণ গার্লকে মডিফাই করছে। ভেরি শব্দটা অ্যাডভার্ব কারণ বিউটিফুল কে মডিফাই করছে। এই এ শব্দটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। মনে রাখবেন এ এন্ড ডি কে আমরা আর্টিকেল বলি, বাট অ্যাজ এ পার্টস অফ স্পিচ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল বলে কোনো শব্দ নেই পার্টস অফ, 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর। কারণ এই এ এন্ড দি মূলত একটা নাউন বা প্রোনাউনের সংখ্যা, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে বা বর্ণনা করে। কার? নাউন বা প্রোনাউন। তাহলে যে শব্দ নাউন বা প্রোনাউন নিয়ে কথা বলে বা মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। তো মনে রাখবেন একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি নাউন, প্রোনাউন এবং ভার্ব দরকার হয়, এটা হচ্ছে জিস্ট। আর বাকি যেসব পার্টস অফ স্পিচ গুলো আছে সেটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, প্রেপোজিশন হোক, কনজাংশন হোক বা ইন্টারজেকশন, এগুলো হচ্ছে এই অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে কানেক্টেড বা রিলেটেড। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, অ্যাডভার্বের কাজ ভার্বকে মডিফাই করা, প্রেপোজিশন ওই নাউন বা প্রোনাউনেরই আগে বসে, একটা বাক্যের শেষের দিকে বসে নাউন বা প্রোনাউনের আগে। কনজাংশন আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজকে জোড়া লাগায়, কানেক্ট করে, এটা হচ্ছে কনজাংশন। আর ইন্টারজেকশন তো দেখলেই বোঝা যায়, আবেগ, অনুভূতি থাকে, হুররে, আলাস, ফাই, ব্রাভো, এই ধরনের ওয়ার্ডের পর একটা এক্সক্লামেশন সিম্বল থাকে। তাহলে এইভাবে যদি আপনারা পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করতে সক্ষম হন, পার্টস অফ স্পিচ যদি আপনারা আইডেন্টিফাই করতে সক্ষম হন, তাহলে অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, ল্যাঙ্গুয়েজটাকে শেখা যায়। যেমন দেখেন, নাউন এবং ভার্ব হিসাবে একই শব্দের ব্যবহার, মানে একই শব্দ কখনো নাউন হচ্ছে কখনো ভার্ব হচ্ছে। যেমন ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নেই, পানির কোনো রং নেই, এই ওয়াটারটা এখানে সাবজেক্টের স্থানে আছে। একটা বাক্যের সাবজেক্ট অবশ্যই ব্যক্তি বা বস্তু হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউন হয়, অন্য কোনো কিছু কিন্তু সাবজেক্ট হয় না। সেই ওয়াটারটা এখানে সাবজেক্ট। কিন্তু প্লিজ ওয়াটার দ্য গার্ডেন, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর বাংলা অর্থ দয়া করে বাগানে পানি দাও। এই ওয়াটার মানে পানি দেওয়া, অর্থাৎ এটা একটা ভার্ব হিসাবে এখানে বসছে। একই শব্দ, একটা বাক্যে নাউন, একটা বাক্যে ভার্ব। রিড দ্য বুক, বইটা পড়ো, এখানে দা বুক, এই বইটা এখানে নাউন। কিন্তু আই ওয়ান্ট টু বুক আ টিকিট, আমি একটা টিকিট বুক করতে চাই, এই যে বুকটা এটা কিন্তু একটা ভার্ব। বুক করা মানে কি? ফিল আপ করা, পূরণ করা, হ্যাঁ, ধরা। সো আই ওয়ান্ট টু বুক আ টিকিট, তাহলে একই শব্দ, ভার্ব হচ্ছে, নাউন হচ্ছে। আই হ্যাভ আ নাইস ওয়াচ, আমার খুব সুন্দর একটা ঘড়ি আছে, এই ওয়াচ মানে ঘড়ি, স্পেলিংটাও একই, এটা নাউন। কিন্তু লেট আস ওয়াচ দ্য গেম, চলো আমরা গেমটা দেখি, এই ওয়াচটা এখানে ভার্ব। তাহলে এইভাবে কিন্তু এগুলো পরিবর্তন হয়। দ্য প্লে ওয়াজ ইন্টারেস্টিং, নাটকটি খুব মজার ছিল, PLAY, এই প্লে মানে নাটক, আবার PLAY এই প্লে মানেই খেলা। যেমন দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তাহলে এখানে এটা ভার্ব হিসাবে বসছে। হি হিট হিজ হেড, সে তার মাথায় আঘাত পেয়েছে। হি হেডস দ্য টিম, সে দলটির নেতৃত্ব দেয়। সো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে একই শব্দের ব্যবহার। যেমন হি ইজ আ ফাস্ট রানার, সে একজন দ্রুত গতির ধাবক। এখানে রানার অর্থাৎ নাউনকে ফাস্ট শব্দটা মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। বাট সে দ্রুত দৌড়ায়, হি রানস ফাস্ট, এখানে রানস ভার্বকে মডিফাই করছে। ইট ইজ আ হার্ড ওয়ার্ক, এটা কঠিন একটা কাজ। হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে। অর্থাৎ এক জায়গায় অ্যাডজেক্টিভ হচ্ছে, একই শব্দ আরেক জায়গায় অ্যাডভার্ব হচ্ছে। তো এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেক সেন্টেন্স দেওয়া আছে, এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, যেমন প্লিজ ওয়াটার দ্য গার্ডেন, এখানে এটা ভার্ব, এই ওয়াটার শব্দটা ভার্ব, এখানে ওয়াটার মানে পানি দেওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, ওয়াটার ইজ এসেনশিয়াল। হ্যাঁ, এখানে ওয়াটার একটি বস্তুর নাম এবং সাবজেক্টের অবস্থান আছে, ওই যে কথাটা আমি আপনাদেরকে বললাম। সো এইভাবে এই পার্টস অফ স্পিচ গুলো যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করতে পারবেন। এই পার্টস অফ স্পিচের ভিতর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জেরান, ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল। এদেরকে এই পার্টস অফ স্পিচেরই ভাই বোন বলা যেতে পারে। কি কি বলেন তো? জেরান, ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল, এটা হচ্ছে মূলত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ
কিন্তু ভার্ব হিসাবে না বসে অন্য কোনো পার্টস অফ স্পিচ হিসাবে ইংলিশে বসে। যেমন দেখেন, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এই ওয়াকিংটা শুরুতে আছে, সাবজেক্টের স্থানে আছে, এর সাথে কোনো অক্সিলারি ভার্ব কিছু নাই, তো এটা কোনো নাউন না। এটা স্থির একটা ভাব প্রকাশ করছে, সরি, এটা স্থির একটা ভাব প্রকাশ করছে, এটা একটা জেরান্ড, এটাকে পার্টস অফ স্পিচ হিসাবে নাউন বলা হয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু কোনো ভার্ব না। এরপর দেখেন পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। যেমন আই স আ ওয়াকিং ম্যান, ম্যান, আমি একটা হাঁটন্ত মানুষকে দেখেছিলাম, এমন একটা মানুষকে দেখেছিলাম যে হাঁটন্ত অবস্থায় ছিল। ওয়াকিং শব্দটা ম্যানকে মডিফাই করছে, মানুষকে মডিফাই করছে, একটা নাউনকে মডিফাই করছে। তার মানে ওই ওয়াকিং শব্দটা হচ্ছে মূলত আমার এখানে পার্টিসিপল, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। পার্টস অফ স্পিচ হিসাবে যদি বলি, ওটা একটা অ্যাডজেক্টিভ, টু প্লাস ভার্বের ফর্ম। নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হতে পারে, যেমন আই ওয়াক, আই লাইক টু ওয়াক। সো এইভাবে আর কি হয়। এরপর দেখেন, এখানে ডিটেলস সব দেওয়া আছে, আমি পিডিএফ দিলে আপনারা এগুলো একটু দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এই সুইমিং শব্দটা এখানে কিন্তু একটা নাউনের কাজ করছে, এটা কিন্তু কোনো ভার্ব না, এটাকে জেরান্ড বলা হয়, পার্টস অফ স্পিচ হিসেবে নাউন। আই স আ সুইমিং স্নেক, স্নেক। সো এই সুইমিং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। স্টপ রাইটিং, এই স্টপ শব্দটা এখানে ভার্ব, এবং রাইটিং শব্দটা কিন্তু একটা জেরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যদি লাস্টে বসে, কাউকে মডিফাই না করে, এটা জেরান্ড। Don't get into a running bus. Don't get into a running bus. To tell a lie is a sin. To tell a lie is a sin. He came to see me. He came to see me. He came, সে এসেছিল দেখতে আমাকে, আসার উদ্দেশ্য, ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব। So this is a rotten apple. This is a rotten apple. By working hard you can shine. By working hard you can shine. এখানে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, এগুলো দেখে এখন আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। সেভাবেই দেওয়া আছে। এই জায়গাগুলোতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা শব্দ কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসে থাকে। এখানে তার অ্যান্সারটা এই ডিটেলসে ডিসক্রাইব করা আছে, এটা আপনারা একটু দেখবেন। এখন আমি মেইন যে পার্টটা দেখাতে চাইছিলাম আপনাদের, সরি টু সে, মেইন যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাইছিলাম, আপনারা এই জায়গাটাতে এবার একটু নজর দেন বা ফোকাস করেন, একটু ভালোভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা এখান থেকে কয়েকটা বিষয় একটু সলভ করব। যেমন, দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজি ভাষার একটা বই। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এই ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? ওই ল্যাঙ্গুয়েজকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? ল্যাঙ্গুয়েজকে। এরপর দেখেন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার গো ইজ, এই জায়গাটা অনেকেই বুঝবে না, প্রত্যেকে ভার্ব দেবে, বাট এটার বাংলা এরকম যে এটাই পৃথিবীর নিয়ম, পৃথিবীটা এভাবেই যায়, পৃথিবীটা এভাবেই চলছে। সো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই গোটা হচ্ছে একটা নাউন, এখানে গোটা হচ্ছে একটা নাউন। দেখেন, প্রেপোজিশনের পর নাউন বসে, কিন্তু পাশাপাশি দুইটা নাউন বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা বাঁচতে পারে না। দ্য ওয়ার্ড অ্যালোন ইউজ হ্যার অ্যাজ অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে বাস করা, এটি একটি ভার্ব, আর ভার্ব এর পরে অ্যাডভার্ব বসে। He has already finished his homework. In this sentence, already is adverb. We all know that. The plan flew over our heads. The word over is as, the plan flew over our head. Our determiner, determiner our plus noun. The sun has gone down. The underlined word is, এখানে আন্ডারলাইন কোনটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ডাউন শব্দটা তাহলে এটা একটা প্রিপোজিশন। সব কথার এক কথা হচ্ছে, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখবেন পাবেন, আমি পিডিএফ দিব, শিট দিব, প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু মেইন বিষয়টা হচ্ছে, মেইন বিষয়টা হচ্ছে
যে প্র্যাকটিক্যালি একটা সেন্টেন্স দেখে একটা সেন্টেন্স পড়ে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি কিনা আমরা পার সেকেন্ড, এটা করতে হবে। The little boy quickly ran to the big house and knocked on the door. তাহলে এই বাক্যটাকে আপনার প্রত্যেকটা পার্টস অফ স্পিচে আলাদা করতে হবে। যেমন দা, এটা একটা অ্যাজেক্টিভ, লিটল এটাও অ্যাজেক্টিভ, বয় এটা হচ্ছে আমার নাউন, এটা হচ্ছে নাউন, কুইকলি এটা অ্যাডভার্ব, রান এটা ভার্ব, টু এটা প্রিপোজিশন, দা এটা অ্যাজেক্টিভ, বিগ এটা অ্যাজেক্টিভ, হাউস এটা নাউন, অ্যান্ড এটা কনজাংশন, নকড এটা ভার্ব, অন এটা প্রিপোজিশন, দা এটা আর্টিকেল আই মিন অ্যাজেক্টিভ, ডোর এটা নাউন। সো হিয়ার ইউ ক্যান সি, দেখেন মিললো কিনা আমার কথাগুলো। এখানে প্রথমটা দেওয়া আছে ডিটারমিনার, মানে ডিটারমিনার বলে কিছু না, এটা অ্যাডজেক্টিভই হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট, তাহলে দা শব্দটা একটা প্রিপোজিশন, সরি আর্টিকেল, মানে পার্টস অফ স্পিচ হিসেবে এটা অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ হিসেবে এটা অ্যাডজেক্টিভ। সান শব্দটা নাউন, রাইজ এটা ভার্ব, ইন এটা প্রিপোজিশন, দাটা অ্যাডজেক্টিভ, ইস্ট অ্যান্ড সিটস ইন দ্য ওয়েস্ট, তাহলে ইস্ট শব্দটা নাউন অ্যান্ড কনজাংশন, সেটস এটা 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 কি হতে পারে, আমরা একটু দেখি। সেটস আচ্ছা এটাকে ভার্ব হিসেবে নিয়েছে, আচ্ছা মানে এই রাইজেস এর সাথে কল্পনা করছে ইন দা ওয়েস্ট, অর্থাৎ অস্ত যায়, অস্ত যাওয়া। সেট মানে কি, অস্ত যায়, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। ইনটা প্রেপোজিশন, দাটা আর্টিক আই মিন অ্যাডজেক্টিভ, ওয়েস্ট শব্দটা একটা নাউন। She always speaks politely with elders and respect them. She শব্দটা প্রোনাউন, অলওয়েজ শব্দটা অ্যাডভার্ব, স্পিক শব্দটা ভার্ব, politely শব্দটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, উইথ প্রেপোজিশন এল্ডার অ্যান্ড এল্ডার এটা নাউন অ্যান্ড এটা কনজাংশন, রেসপেক্ট দেম, রেসপেক্ট শব্দটা ভার্ব, দেমটা হচ্ছে আপনার মূলত প্রোনাউন। সো যাই হোক, এইভাবে আপনারা চেষ্টা করবেন এই প্যাসেজ গুলোকে ডেভেলপ করা, প্যাসেজ গুলোকে আইডেন্টিফাই করা, আই মিন প্যাসেজ গুলো পড়ে পার্টস অফ স্পিচ গুলো ধরা। মেইন কাজ হচ্ছে এইটাই, আর কিছুই না কিন্তু, মানে আপনাকে যে পার্টস অফ স্পিচ মুখস্থ করতে হবে, ডেফিনেশন মুখস্থ করতে হবে এরকম না। আমি এই পিডিএফটা দিব, এখানে অনেক ভালো ভালো কয়েকটা মোরাল স্টোরি আছে, এগুলো যখন যখন পড়বেন আপনারা কারেক্ট প্রোনাউন্সিয়েশনের সাথে পড়বেন, পড়ে অর্থ বের করার চেষ্টা করবেন। যদি না পারেন মনে রাখবেন যে পার্টস অফ স্পিচে গন্ডগোল আছে। এগুলো পার্টস অফ স্পিচ শিখে আমার লাভটা কি? পার্টস অফ স্পিচ শিখে আমার মেইন লাভটা হচ্ছে যে একটা সেন্টেন্স যখন আমি লিখবো বা একটা সেন্টেন্স যখন আমি বলবো, তখন আমি বুঝতে পারবো যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড বা রিলেটেড, কোন ওয়ার্ডের জন্য অন্য কোন ওয়ার্ড বসছে, কোন ওয়ার্ডের পরে অন্য কোন ওয়ার্ড বসছে, কার ঘাড়ের পরে কে বসছে। সো এখানে দেখেন একটা সুন্দর গল্প দেওয়া আছে, এরকম খুবই ভালো ভালো কিছু মোরাল স্টোরি দেওয়া আছে। এগুলো আপনারা একটু পড়বেন, আপনাদের বোরিং লাগবে না। দেন আপনি নিজে নিজে আগে এগুলো থেকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। যদি আপনি নিজে না পারেন তাহলে পরবর্তীতে উত্তর দেখবেন। এইভাবে ডেভেলপ করতে হবে। যেমন once upon a time a small village near a river there lived a king and humble fisherman. Every morning he went to the river to catch fish and sold them in the market. He was happy with his simple life and always helped others in need. One day while fishing he found a golden fish that could talk. The fish pleaded, "Please let me go, and I will grant you three wishes." The fisherman, surprised but kind-hearted, he let the fish go without asking for anything. That evening, he returned home. He found his small cottage transformed into a beautiful house. His kindness had been rewarded. সেই রকম প্যাসেজ, এই প্রত্যেকটা প্যাসেজের ভিতরে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, সেই নামগুলো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো এগুলো আপনারা একটু দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, একটু ডেভেলপ করার চেষ্টা করবেন। এর সঙ্গে সঙ্গে আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট 120 স্পোকেন রুলস, এই রুলসটাকে আমাদের একটু পার্ট বাই পার্ট কাভার করতে হবে, পার্ট বাই পার্ট আমাদের একটু এগোতে হবে। সেটা কি? যেমন আমি গত ক্লাসে
কিপ পর্যন্ত এর ব্যবহার দেখাইছিলাম। সো হিয়ার ইউ ক্যান সি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ওয়েট আ মিনিট। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে সেন্টেন্সের সাথে কনভারসেশন, দেন আপনার সেলফ টেস্টের জন্য 7টা করে বাক্য এখানে আছে। যেমন আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি যদি পৃথিবীটা ঘুরে দেখতে পারতাম, আই উইশ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আই উইশ আই কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আমি যদি অনর্গল ইংরেজি বলতে পারতাম, আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি যদি আমার শৈশবে ফিরে যেতে পারতাম, আই উইশ আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড, আই উইশ আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড। আমি যদি তাকে সত্যিটা বলতে পারতাম, আই উইশ আই কুড টেল হিম দ্য ট্রুথ, আই উইশ আই কুড টেল হিম দ্য ট্রুথ। আমি যদি সমস্যাটির সমাধান করতে পারতাম, আই উইশ আই কুড সলভ দ্য প্রবলেম, আই উইশ আই কুড সলভ দ্য প্রবলেম। আমি যদি তোমার সাথে যেতে পারতাম, আই উইশ আই কুড গো উইথ মি, গো উইথ ইউ, গো উইথ ইউ। আমি যদি একজন ভালো গায়ক হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড সিঙ্গার। আমি যদি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারতাম, আই উইশ আই কুড ফুলফিল মাই প্যারেন্টস ড্রিম, I wish I could fulfill my parents' dream. I wish I could help the poor. আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম। দেন আয়ান অ্যান্ড সিয়াম এই দুইটা স্ট্রাকচার নিয়ে কথা বলছে যে আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইউ। আমি যদি তোমার মতো ইংরেজিতে কথা বলতে পারতাম। সিয়াম বলছে ইউ ক্যান। আই উইশ আই কুড হেল্প ইউ প্র্যাকটিস এভরি ডে। আয়ান বলছে আই উইশ আই কুড ম্যানেজ মোর টাইম ফর স্টাডিং। মি টু। আই উইশ আই কুড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড। I wish I could earn a lot of money to travel. I wish I could cook delicious food for our journey. সিয়াম বলছে যে I wish I could play the guitar around the campfire. Then anyway, I wish I could attend the classroom, but I'm sick. Get well soon. I wish I could cure you right now. তো এখানে এই আই উইশ আই কুড দিয়ে 7টি সেন্টেন্স দেওয়া আছে। যেমন আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্টেন্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং, আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম, আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি, আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি। আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ কান্ট্রি। আমি যদি তাকে সত্যিটা বলতে পারতাম। তাহলে এই সেন্টেন্স গুলো সবই হচ্ছে আই উইশ আই কুড দিয়ে করতে হবে। এরপর দেখেন রুল 06, ইউজ টু। করতাম, যেতাম, এটা খুবই বেশি বা বহুল ব্যবহৃত একটা স্ট্রাকচার স্পোকেন ইংলিশে। যেমন আমি প্রতিদিন সকালে হাঁটতাম, আই ইউজ টু ওয়ার্ক এভরি মর্নিং। সে ধূমপান করতো কিন্তু এখন করে না, হি ইউজ টু স্মোক বাট নট এনিমোর, হি ইউজ টু স্মোক বাট নট এনিমোর। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার। মিনা ছোটবেলায় অনেক খেলনা নিয়ে খেলতো। মিনা ইউজ টু প্লে উইথ মেনি টয়স ইন দ্য চাইল্ডহুড। আমি আগে প্রচুর বই পড়তাম। আই ইউজ টু রিড আ লট অফ বুকস বিফোর। তারা প্রতি রবিবার ক্রিকেট খেলতো। দে ইউজ টু প্লে ক্রিকেট এভরি সানডে। বাবা মা আমাদের মজার গল্প শোনাতেন। ফাদার ইউজ টু টেল আস ফানি স্টোরিজ। সে এই কোম্পানিতে কাজ করতো। শি ইউজ টু ওয়ার্ক ইন দিস কোম্পানি, শি ইউজ টু ওয়ার্ক ইন দিস কোম্পানি। আমি মশলাদার খাবার পছন্দ করতাম না। আই ডিডন্ট ইউজ টু লাইক স্পাইসি ফুড, আই ডিডন্ট লাইক টু ইউজ লাইক টু লাইক স্পাইসি ফুড। Did you used to live in the village? তুমি কি গ্রামে বাস করতে? ওকে। সো হাসান বলছে আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি ডে আফটারনুন ইন মাই চাইল্ডহুড, আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি ডে আফটারনুন ইন মাই চাইল্ডহুড। কামাল বলছে ইয়েস অ্যান্ড উই ইউজ টু সুইম ইন দ্য ভিলেজ পন্ড, উই ইউজ টু সুইম ইন দ্য ভিলেজ পন্ড। দেন হাসান বলছে যে আওয়ার গ্র্যান্ডফাদার ইউজ টু টেল আস বেড টাইম স্টোরিজ। কামাল বলছে আই রিমেম্বার আই ইউজ টু ইট আ লট অফ সুইটস অ্যান্ড ব্যাক দেন। হাসান বলছে ডিড ইউ ইউজ টু ওয়াচ কার্টুন অন টিভি, ডিড ইউ ইউজ টু watch cartoon on TV? Yes, I used to watch Tom and Jerry all for the time. Father used to bring toys for us every Friday. Mother used to cook my favorite food. I didn't used to get vegetable, but now I do.
We used to be so carefully and happy. এখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এটা আপনাদেরকে করতে হবে। কি দিয়ে করতে হবে? ইউজ টু দিয়ে। দেন এখানে সাপোজ টু এর ব্যবহার আছে। আমি 1 থেকে টোটাল 12 পর্যন্ত আপনারা করবেন, আমি দেখতে চাই, এবং এইটার উপর আমি পরবর্তীতে একটা লম্বা সেশন নিব বা লম্বা সেশন আপনাদেরকে দিব। ঠিক আছে? দিলে আপনারা একটু এটা কাভার করবেন প্রত্যেকে। এবং এটা 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 পড়তে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইউ আর সাপোজ টু ফিনিশ দ্য রিপোর্ট বাই টুডে। হ্যাঁ, আপনার আজ রিপোর্টটি জমা দেওয়ার কথা ছিল আজকের মধ্যে। হ্যাঁ, সরি স্যার, আই ওয়াজ সাপোজ টু কমপ্লিট ইট ইয়েস্টারডে। আমার এটা এটা গতকালই কমপ্লিট করার কথা ছিল। উই আর সাপোজ টু স্টার্ট আ নিউ মিটিং এট 10 AM। আমরা সকাল 10টায় নতুন মিটিং শুরু করতে যাচ্ছি। ইজ মিস্টার আলী সাপোজ টু জয়েন দ্য মিটিং? মিস্টার আলী কি মিটিং এ জয়েন দেওয়ার কথা? ইয়েস, হি ইজ সাপোজ টু ব্রিং দ্য নিউ প্রজেক্ট ফাইল। হোয়াট অ্যাম আই সাপোজ টু ডু নাও? আমরা এখন কি করার কথা? ইউ আর সাপোজ টু মেইল দ্য ক্লায়েন্ট ইমিডিয়েটলি। Why are they supposed to send payment? Yes, and you are not supposed to share this information. I understand. I am supposed to maintain privacy. So am, is, or was, are supposed to, এগুলো যে এখানে সেন্টেন্স দেওয়া আছে, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো যা বললাম আমি, 1 থেকে 12 পর্যন্ত মোস্ট ইফেক্টিভ স্পোকেন রুলস গুলো দেখবেন। পার্টস অফ স্পিচ সহজ কথায় একটা সেন্টেন্স বা বাক্য আমি যখন লিখি, বাক্য লিখতে গেলে ওয়ার্ডের প্রয়োজন, শব্দের প্রয়োজন। প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডই একটা না একটা পার্টস, প্রত্যেকটা ওয়ার্ডই একটা না একটা পার্টস অফ স্পিচ। তো আপনাদেরকে এটা আইডেন্টিফাই করে শিখতে হবে। এটা হচ্ছে মূলত একটা সেন্টেন্সের ওয়ার্ড কিভাবে অর্গানাইজড হয়, কোন ওয়ার্ডের ঘাড়ের উপর কোন ওয়ার্ড বসে থাকে, কে কাকে মডিফাই করে, এগুলো বোঝা যায় পার্টস অফ স্পিচ জানা থাকে। সো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস দিয়ে দিব। আর এই পার্টটা